আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা বাকলিং অফ কলামস এই চ্যাপ্টারটা দেখছিলাম। এখানে ইনিশিয়াল কিছু ডিসকাশন হয়েছে অন অয়েলার ফর্মুলেশন, তারপরে অয়েলারের যে সমস্ত লিমিটেশন ছিল তা নিয়ে কিছু কিছু আলোচনা করা হয়েছে। ইনিশিয়াল ইমপারফেকশন, তারপরে লো ডিসেন্ট্রিসিটি, মেটেরিয়াল নন লিনিয়ারিটি, এই সমস্ত জিনিসের এফেক্ট দেখা হয়েছে। We also have arranged a test যেটা আমাদের নেক্সট ক্লাসে হবে, ডিফ্লেকশন এবং বাকলিং এর এর উপরে। সো আমরা বাকলিং এ কন্টিনিউ করব আজকে। আজকে আমরা দেখব এফেক্ট অফ বাউন্ডারি কন্ডিশনস। আমরা এই পর্যন্ত যা কলাম দেখেছি সবই ছিল সিম্পলি সাপোর্টেড, অর্থাৎ একদিকে হিঞ্জ আর একদিকে রোলার। তো প্র্যাকটিক্যালি সমস্ত কলাম এরকম হয় না, বিভিন্ন কলামে বিভিন্ন রকম বাউন্ডারি কন্ডিশন থাকে। তো সেগুলির এফেক্ট যদি আমরা বুঝতে না পারি, রিয়েল কলামের বাকলিং লোড কীভাবে বের করতে হয় সেটা আমরা জানবো না। সো সেটা নিয়েই আজকে ডিসকাশন। যেমন প্র্যাকটিক্যাল উদাহরণ বলতে খুব সহজ উদাহরণ দেখাচ্ছি অবশ্য। এটা দুটা স্টিল কলাম আছে, তার উপরে একটা বিম আছে, নিচে ফুটিং আছে।
তো এই কলামটা বাতিল করে গেছে। এটা ডেফিনেটলি সিম্পলি সাপোর্টেড কলাম হিসেবে বলা যাবে না। আচ্ছা, বাউন্ডারি কন্ডিশন আমাদের জানতে হবে কিরকম বাউন্ডারি কন্ডিশন। তারপরে ডান পাশে যে ছবিটা আছে এটা রিইনফোর্সড কংক্রিটের ছবি। রিইনফোর্সড কংক্রিট তোমরা আসলে জানো জিনিসটা কি, কংক্রিট থাকে যেটা তোমরা C201 এবং ল্যাব এগুলোতে দেখে আসছো, বানায় আসছো আই থিঙ্ক। তার ভিতরে রড থাকে, এটাকে রিইনফোর্সমেন্ট বলা হয়। সেই রডগুলি কংক্রিটকে শক্তিশালী করার জন্য দেওয়া হয়। তো ডান পাশে যে ছবিটা দেখছো এটা একটা কলাম, রিইনফোর্স কংক্রিট কলাম। এটা ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পরে ভিতরে দেখা যাচ্ছে যে এই কলামের রডগুলি যেগুলি আছে তাদের এই অবস্থা, এরাও বাতিল করে গেছে। এই ধরনের ছবি খুবই কমন, রিইনফোর্সড কংক্রিট কলাম যখন ফেল করে যায় খুবই কমন। তো এটা কীভাবে ফেল করলো এটা যদি জানতে না পারি, এই কলামটা ফেলিয়ার কী কারণে হয় সেটা আমাদের পক্ষে জানা ডিফিকাল্ট হবে। সো দুইটা উদাহরণ দেখালাম, পাশাপাশি প্র্যাকটিক্যাল উদাহরণ দুইটাই, একটা স্টিল কলামের আর আরেকটা হচ্ছে কংক্রিট কলামের। আচ্ছা, আমাদের এইসব জিনিস বোঝার জন্য একটু থিওরি পড়তে হবে, বিকজ আমরা অয়েলারের থিওরি যেভাবে পড়েছিলাম, অয়েলারের পি ক্রিটিক্যালটা কি জিনিস ছিল ফর্মুলা? স্যার পাই স্কয়ার EI বাই L স্কয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। পাই স্কয়ার EI বাই L স্কয়ার, এটা ছিল অয়েলারের বাকলিং ফর্মুলা, যেটা আমরা পরবর্তীতে এর কিছু লিমিটেশন নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা দেখবো যে পাই স্কয়ার EI বাই L স্কয়ার, এই যে যখন সিম্পলি সাপোর্টেড কলাম ছিল, এক পাশে হিঞ্জ আর এক পাশে রোলার, সেটার চেয়ে ডিফারেন্ট হয় কিনা কিছু। আমরা প্রথমত এই কলামটা দেখছি, ডান পাশে যে কলামটা আছে, এক পাশে রোলার ঠিক আছে, কিন্তু বাম পাশে হলো ফিক্সড, হিঞ্জ না হয়ে যদি ফিক্সড হয় তাহলে কি হবে? ফর্মুলেশন একটু দেখলে দেখা যায়, একেবারে কিছু না দেখালে তোমরা বুঝতে পারবো না যে ঘটনাটা কি ঘটলো। সেই জন্য একটু ফর্মুলেশন দেখাতে হয়। আমি পরীক্ষায় ডিরাইভেশন দিই না, ডিরাইভেশন মুখস্থ করে বা ওপেন বুকে তো দেখে দেখে করার স্কোপ থাকে, এটা দিই না। বাট ডিরাইভেশনটা বুঝলে কনসেপ্টটা স্ট্রং হয়, সেজন্য ডিরাইভেশন আমি ক্লাসে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, কি হলো এখানে, আমাদের এক্স ডিস্টেন্সে আমরা যদি একটা ক্রস সেকশন নেই, সেখানে বেন্ডিং মোমেন্ট যদি বের করতে চাই, লেটস সে এরকম, এখানে একটা ক্রস সেকশন নিই, এখানে বেন্ডিং মোমেন্ট বের করতে চাই, EI d স্কয়ার V বাই dx স্কয়ার, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন। এখানে কি থাকবে, আমাদের যেহেতু ফিক্সড সাপোর্ট, এখানে একটা ফিক্সড মোমেন্ট থাকে M নট, এটার নাম দিচ্ছি। আচ্ছা, এখানে একটা রিয়াকশন থাকতে পারে আর ডাউনওয়ার্ড রিয়াকশন হচ্ছে এখানে, কাজে -R ইন্টু এক্স সেটা আসলো। আর হচ্ছে এই যে যেটা অতীতে দেখছি পি, যে অ্যাক্সিয়াল ফোর্স বা হরিজন্টাল ফোর্স যেটা আছে, সেটা তো এখন ভি দূরত্বে কাজ করছে, কাজে -PV। এই -PVটা আমরা অতীতে দেখছি অয়েলারের ফর্মেশন করার জন্য, কিন্তু এই ফিক্সড সাপোর্টের জন্য দুইটা জিনিস আসলো, একটা হচ্ছে এই M নট আর একটা আসলো RX, এই জিনিসগুলো আসলো। কাজে আমাদের ইকুয়েশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা, সেটা একটু আগের চেয়ে ডিফারেন্ট হলো। EI d স্কয়ার V dx স্কয়ার তো আসছি, প্লাস PV তো আসছি, বাম দিকে নিয়ে যাই, ডান পাশে 0 না হয়ে আসলো হচ্ছে M নট মাইনাস RX। এখন R এর বদলে একটা জিনিস লিখছি M/L। M/L কি করে হলো, আমরা যদি একটু ফর্মুলেশন দেখতে চাই, দেখো মোমেন্ট আছে একটা, যদি আমরা লেটস সে এই ডান পাশে বি বিন্দু যদি মোমেন্ট নিই, সামেশন মোমেন্ট নিলে কি আসে, M নট একটা
ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, আর Rx একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তো এই Rx হয়ে যাবে m নট এর সমান। সেখান থেকে আমরা Rx না সরি R ইন্টু L, এখানে x তো এখানে আমরা বি বিন্দুতে মোমেন্ট নিচ্ছি। সামেশনের মোমেন্ট যদি বিতে নেই, তাহলে দেখা যাবে m নট আসছে এবং মাইনাস RL আসছে। সেটা ইকুয়াল টু 0। সেখান থেকে আর হলো m নট বাই L, সেটা লিখছি এখানে। সেটা হোক, আমাদের ইকুয়েশনটা এরকম। তার সলিউশন দাবাস করে লিখে ফেললাম, c1 cos lambda x, c2 sin lambda x প্লাস এই জিনিসটা ডিভাইড বাই p, যেখানে ল্যামডা হচ্ছে আগে লিখছি ল্যামডা স্কোয়ার হচ্ছে p বাই ei, যেটা আমরা অতীতে বহুবার দেখছি। এখন আমাদের কিছু বাউন্ডারি কন্ডিশন বসাতে হবে। একটা বাউন্ডারি কন্ডিশন হচ্ছে v0 ইকুয়াল টু 0, সেটা বসায় উপর ইকুয়েশনে বসায় x 0 বসায় দিই, c1 ইকুয়াল টু আসে মাইনাস m নট বাই p। তারপরে যদি একটা নতুন বাউন্ডারি কন্ডিশন অর্থাৎ ফিক্স সাপোর্ট, যেখানে স্লোপও 0, এখানে v প্রাইম নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে যে v আছে তাকে একটা ডিফারেন্সিয়েট করলেই cos হয়ে যাবে sin হয়ে যাবে cos, এই তো কনস্ট্যান্ট তো 0 হবে, x কনস্ট্যান্ট হবে। সেখান থেকে c2 বের হয়ে আসবে p নট বাই p lambda l। c1 বের হলো, c2 বের হলো। আমরা ইকুয়েশনটা এখন লিখতে পারি, c1 c2 ভ্যালু বসায় ইকুয়েশন 2 তে বসায় দিলেই যা ছিল তাই আছে, খালি c1 c2 ভ্যালুটা বসাবো। বসাই ইকুয়েশন আসলো। তাতে কিন্তু এখনো সলভ হলো না, যে m নট আছে p আছে, m নট জিনিসটা আমরা এখনো জানি না। কাজে আমাদের আরেকটা বাউন্ডারি কন্ডিশন হলে ভালো হয়। একটা বাউন্ডারি কন্ডিশন আছে আমাদের, এই b বিন্দুতে ডিফ্লেকশন ছিল VL0, সেটা যদি বসাই VL ইকুয়াল টু 0, তাহলে দেখো এই যে cos lambda l আর এখানে sin lambda l আছে, আর এখানে x ইকুয়াল টু অবশ্যই তো কাটাকাটি চলে যাবে, cos lambda l আর sin lambda l এখানে খালি থাকলো, ইকুয়াল টু 0 হয়ে গেল। এই cos lambda l ইকুয়াল টু হবে 1 বাই lambda l sin lambda l, অর্থাৎ এখানে tan lambda l ইকুয়াল টু lambda l, এই জিনিস আসছে ইভেন্চুয়ালি। তো এখান থেকে আমাদের ল্যামডার একটা ভ্যালু বের করতে হবে। ল্যামডা ভ্যালু বের করে আমাদের শর্তটা কি, ল্যামডা বের করলে আমরা পি বের করতে পারবো। তো tan lambda l ইকুয়াল টু lambda l হলে ল্যামডা কত হয় তোমরা ক্যালকুলেটর বের করতে পারবা? এমনি একটা তো বলতেই পারো, ল্যামডা l যদি 0 হয় তাহলে tan lambda l ও 0 হবে, 0 ইকুয়াল টু 0, যেটাতে আমরা খুব একটা ইন্টারেস্টেড না। আর কি তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা? ক্যালকুলেটরে এটা বসাই দিলে tan x ইকুয়াল টু x বা tan x মাইনাস x ইকুয়াল টু 0 বসাই দিলে x এর একটা ভ্যালু আসে। এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, যেটা তোমাদের C205 এ করানো হয়েছে আই থিঙ্ক। C205 অঙ্ক যদি মনে করো, যেটা tan x ইকুয়াল টু x দেওয়া আছে, বলা আছে x বের করতে হবে। C205 এ যে দেখছো বিভিন্ন পদ্ধতি, বাইসেকশন মেথড, তারপরে নিউটন-রাফসন মেথড, সেকেন্ড মেথড, আইটারেশন ইত্যাদি ইত্যাদি, সেটা বের করতে হবে। এটা tan x ইকুয়াল টু x হলো, বা tan x মাইনাস x ইকুয়াল টু 0। তা যদি না পারো ক্যালকুলেটরে বসায় দেখতে পারো ক্যালকুলেটর পাই কিনা। তোমাদের এটা কিন্তু শিখে নিলে তোমাদের উপকার, বিকজ এই ধরনের নন লিনিয়ার ইকুয়েশন বহু আসে বা আসবে রিয়েল লাইফে। আচ্ছা, যাই হোক, ক্যালকুলেটর যদি স্যার tan x ইকুয়াল টু x বসে স্যার 0 আসে, বললাম তো x ইকুয়াল টু 0 বসালে তো আসবেই, tan x ও 0 x ও 0 এর সমান তো হয়, কিন্তু এটা আমরা ইন্টারেস্টেড না, কারণ এই tan ল্যামডা যদি আমরা 0 বসাই p আসে 0, p 0 আসা মানে তো কিছুই হচ্ছে না। তো কিছুই হচ্ছে না, তো
আমাদেরকে খুব একটা স্বস্তি দেয় না, বিকজ কিছু তো হয়, সে কি হয় সেটা আমরা জানতে চাই। কাজে এটা আরো সলিউশন আছে, যেমন তোমার যদি বলা হয় sin x equal to 0, যদি বলো x equal to 0, তাহলে yes that is a solution, কিন্তু x equal to pi ও হতে পারে, x equal to 2 pi হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে, ঠিক আছে। কাজে ওগুলা যদি আমরা ইগনোর করি তাহলে আমরা হয়তো বা রিয়েল পিকচারটা পাবো না। যে এখানে রিয়েল পিকচার করতে গেলে পরের লাইনে একটা সলিউশন লিখছি, ল্যামডা ইকুয়াল টু 4.49341, এটা ক্যালকুলেটর বসায় দেখতে পারো, tan অফ এটা রেডিয়ানে যদি বসাও সেটা এই ভ্যালু আসবে। সো দ্যাট ইজ এ সলিউশন। আরো সলিউশন আছে কিন্তু আমরা এটা নিচ্ছি স্মলেস্ট ভ্যালু অফ ল্যামডা, যেটা স্যাটিসফাই করে। তা যদি বসাই পি আমরা জানতে যাচ্ছি, পি যে ইকুয়েশনে পি হচ্ছে কি ইআই ইন্টু ল্যামডা স্কোয়ার, ল্যামডা বসানো হচ্ছে এখানে 4.49341 ডিভাইড বাই এল, যদি বসাই স্কোয়ার করে দিলে 20.19 বাই এল স্কোয়ার, আর ইআই তো আছে। এই দেখো এখন পি এর ভ্যালু আসলো হচ্ছে 20.19 ইআই বাই এল স্কোয়ার। সো দ্যাট ইজ এ সলিউশন এই বাউন্ডারি কন্ডিশনে। পি এর ভ্যালু এটা যদি হয় তাহলেও আমাদের এই ইকুয়েশনগুলো স্যাটিসফাই করছে। জি, এখন এই 20.19 ইআই বাই এল স্কোয়ার এটা নিয়ে আমরা কি করবো? এটা কি মানে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় আমাদের অতীতের কোনো বিদ্যার সাথে? এই কলামটা এই লোড নিতে পারবে, এটা দিয়ে আমরা কি করতে পারি? আচ্ছা, কি করতে পারি দেখাচ্ছি। আমরা তো অয়েলারের ফর্মুলাটা শিখেছিলাম অতীতে, পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, সেটাকে রাখলাম। এই 20.19 আনার জন্য পাই স্কোয়ারের সঙ্গে 2.046 এই জিনিস যদি গুণ করে দিই তাহলেই হয়। অর্থাৎ অয়েলারের সলিউশনের সঙ্গে এটার রিলেশনশিপ বের করার চেষ্টা করছি। অয়েলারটা লিখলাম, তার সঙ্গে 2.046 গুণ করলেই এটা আসে। এই 2.046 দিয়ে গুণ না করে আমরা এইভাবে লিখতে পারি, পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার না করে এই 2.046টাকে যদি নিচে নিয়ে আসি তাহলে এটা হয়ে যায় 0.7 এল স্কোয়ার। এই 0.7 স্কোয়ার যদি করো 0.49, ঠিক আছে, 0.49 কে উল্টা করলেই 2.046 এরকম আসবে। সো বেসিক্যালি আমরা আমাদের এই জিনিসটাকেই একটু মডিফাই করে একটু মানে রংচং দিয়ে এটাকে এভাবে লিখলাম, পাই স্কোয়ার ইআই বাই 0.7 এল হোল স্কোয়ার, ঠিক আছে। পাই স্কোয়ার লেখা আছে, আবার লিখি, ইআই ডিভাইড বাই 0.7 এল হোল স্কোয়ার। দেখো এটা করলে আমাদের অরিজিনাল যেটা আসছিল ঠিক সেটাই আসে, 2119 আসে। করে দেখতে পারো ক্যালকুলেটর, পাই স্কোয়ার ডিভাইড বাই 0.7 হোল স্কোয়ার যদি বসাও তাহলে দেখবা ওই 2119 আসবে। জি স্যার, কাছাকাছি আসে। আমরা আমাদের সলিউশনটাকে একটু মডিফাই করে লিখলাম। আচ্ছা, মডিফাই করে লেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বলতে চাচ্ছি যে হ্যাঁ, এটা ধরে নিই এটা অয়েলারের মতোই সলিউশন, কিন্তু খালি এটা লেন্থটা এল না হয়ে এখন 0.7 এল হয়ে গেছে, ঠিক আছে। কাজে অয়েলারের সলিউশনটা ছিল সিম্পলি সেপারেটেড করানোর জন্য পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। এখন আমরা বলছি যে হ্যাঁ, ওইটা অয়েলারের মতোই, খালি কলামের লেন্থটা এখন ছোট হয়ে গেছে, 0.7 এল হয়ে গেছে। এল ছিল এখন 0.7 এল হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে এই 0.7 এলটাকে
আমরা আরেকটা টার্ম দিচ্ছি এফেক্টিভ লেন্থ। effective length whole square. So as if তার effective length টা 0.7 থেকে সরি L থেকে কমে 0.7 L হয়ে গেছে, as if এটা ছোট হয়ে গেছে effective length। তো কলামটা লেন্থ যদি ছোট হয়ে যায় তার লোড ক্যারিং ক্যাপাসিটিটা একটু বেড়ে গেছে, একটু মানে এখানে প্রায় ডাবল হয়ে গেছে, ডাবলের চেয়ে বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো ইভেন্চুয়াল ফলাফলটা কি হচ্ছে যে আমরা যদি সিম্পলি সাপোর্টেড কলাম না করে এক পাশে ফিক্স আর এক পাশে রোলার করি তাহলে এটার বাকলিং লোডটা ডাবল হয়ে যায় বা ডাবলের চেয়ে একটু বেশি হয়ে যায়। এটা একটা বেশ সিরিয়াস কনক্লুশন। ঠিক একইভাবে আমরা যদি দুই পাশে ফিক্স ধরে নিই, বাম পাশে তো ফিক্স ধরেছি, ডান পাশে যদি ফিক্স ধরে নিই, দুই পাশে ফিক্স করলে সলিউশন আসবে এরকম, এই ক্রিটিক্যাল আসবে 4 টাইমস পাই স্কয়ার এ বাই এল স্কয়ার, অর্থাৎ অয়েলের যে সলিউশনটা তার 4 গুণ আসবে। দেখো এক পাশে ফিক্স করে সলিউশন ডাবল আসছিল, দুই পাশে যদি ফিক্স করে দিই, বামে ফিক্স ডানে ফিক্স, এটা যদি ফিক্স করে দিই তাহলে বাকলিং লোডটা আসে 4 গুণ। এটাকে এইভাবে লিখতে পারি পাই স্কয়ার ইআই ডিভাইড বাই 0.5 এল হোল স্কয়ার। 0.5 হোল স্কয়ার মানে কি 0.25 এল স্কয়ার, 0.25 নিচে আসছে তো উল্টা করে লিখলে এটা হয়ে যায় 4 পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার, যেটা আগে লিখেছি। তাই দুই পাশ ফিক্স করার কারণে এর বাকলিং লোডটা 4 গুণ হয়ে যায়। এটা ডেরিভেশন এই প্রথমে যেটা দেখালাম এতে সেটার মতো, সেটা নতুন করে ডিরাইভ করলাম না, একই টাইপের ডেরিভেশন, এই ফিক্স সাপোর্টই আছে, খালি ডান পাশে কি বলে ডান পাশে এখানে তো দেখলাম ডিফ্লেকশন 0, ওইখানে ডিফ্লেকশন স্লোপ দুটি 0 হবে, সেখান থেকে এই সলিউশনটা আসবে। আচ্ছা, আমরা আরেকটা সলিউশন দেখছি, সেটা হচ্ছে ক্যান্টিলিভার কলাম। এটা সলিউশনটা একটু ডিফারেন্ট, এই জন্যই দেখছি। ডিফারেন্ট মানে কি, দেখো আমরা এক পাশ ফিক্সড করে দিয়ে দেখলাম বাকলিং লোড ডাবল হয়ে যায়, দুই পাশ ফিক্স করে দিয়ে দেখলাম যে 4 গুণ হয়ে যায়। কারণ ক্যান্টিলিভার কি এক পাশ ফিক্স আর এক পাশে কিন্তু ফ্রি খোলা, এটা করে কিন্তু দেখবো বাকলিং লোডটা অনেক কমে যাবে আরো। এটার ফর্মুলেশনটা এরকমই, এম নট আছে মোমেন্ট, ওখানে আর এক্স কিছু নাই কারণ ডান পাশে কোনো সাপোর্টই নাই, কাজেই এটা ইজি, ইআই ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার প্লাস পিভি ইকুয়াল টু এম নট। সলিউশন হচ্ছে কস ল্যামডা এক্স সাইন ল্যামডা এক্স প্লাস এম নট বাই পি, এই এম নট আছে তাকে পি দিয়ে ভাগ আসলো, এই আসে হচ্ছে এরপর বাউন্ডারি কন্ডিশন বসাবো, পি 0 ইকুয়াল টু 0 এবং ভি স্লোপ 0 ইকুয়াল টু 0, বসালে C1 আসে মাইনাস পি নট বাই পি আর C2 আসে 0, বসালাম, বসায় আমাদের সলিউশনটা চলে আসে, এই যে সলিউশনটা পেয়েছিলাম এখানে সেই সলিউশনটা চলে আসে, C1 জানি C2 জানি, বসা দিলে এম নট বাই পি 1 মাইনাস কস ল্যামডা এক্স আসলো। সেই সলিউশনের মধ্যে এখন আরেকটা জিনিস আমরা বসাতে পারি, সেটা হচ্ছে কি যে ডান পাশে এটা একটা ফ্রি এন্ড যদি হয় এখানে বেনি মোমেন্ট 0, বেনি মোমেন্ট 0 মানে ডি স্কোয়ার ভি ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, কার্ভেচার 0, বসাই দিলে এক্স এর ভ্যালু দিয়ে এল বসাই, এটা চলে আসে পাই স্কোয়ার কস ল্যামডা ইকুয়াল টু 0, তার মানে পাই স্কোয়ার তো 0 না, কস ল্যামডা ইকুয়াল টু 0, কস ল্যামডা যদি 0 হয় তাহলে ল্যামডা কত হবে, So 90 ডিগ্রি, 90 ডিগ্রি, পাই বাই 90 ডিগ্রি। হ্যাঁ, এই ল্যামডা ইকুয়াল টু পাই বাই 2। ঠিক আছে, আরো সলিউশন হতে পারে 90 ডিগ্রি হতে পারে, 270 ডিগ্রি হতে পারে, 450 ডিগ্রি হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো আমরা সবচেয়ে ছোটটাই লিখছি 90 ডিগ্রি বা পাই বাই 2, সেটা যদি বসাই ল্যামডা ইকুয়াল টু পি বাই এআই স্কয়ার টু পি বাই এআই বসা দিলে এখানে সলিউশন চলে আসে। একটু ক্লিয়ার কাট করে লিখি,
এরপরে লিখলে পাই স্কোয়ার EI ডিভাইড বাই 2L হোল স্কোয়ার। ঠিক আছে, এরকম সলিউশন আছে, পাই স্কোয়ার EI ডিভাইড বাই 2L হোল স্কোয়ার। তো যেটা দেখো আমাদের অয়েলারের যে সলিউশন ছিল পাই স্কোয়ার EI বাই L স্কোয়ার, তার 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এই যে অয়েলারের সলিউশন যদি 100 থাকে, এটা হচ্ছে 25। তো এটা কিন্তু একটা উদ্বেগের কথা, চিন্তার কথা। অয়েলারের সলিউশন যা পাচ্ছি আমরা, তো তার থিওরিটিক্যাল লিমিটেশন দেখে কিছু বের করছেন যে নন লিনিয়ারিটি হলে বাকলিং লোড আর কমে আসবে, কিন্তু এখানে বলা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন যদি এক পাশ ফ্রি আর এক পাশ ফিক্সড হয়, ক্যান্টিলিভার তো বহুত অ্যাভেলেবল, তো সেক্ষেত্রে বাকলিং লোডটা হবে অয়েলার ক্যাপাসিটির 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো এটা চিন্তার ব্যাপার। প্রথমে যে বললাম ফিক্সড হিঞ্জ, তারপরে বললাম ফিক্স, এগুলো তো সুখের কথা যে যাক বাকলিং লোড বাড়বে, দ্বিগুণ হবে বা 4 গুণ হবে, কিন্তু পরবর্তী যেটা বললাম ফিক্সড ফ্রি অর্থাৎ ক্যান্টিলিভার, এটা কিন্তু আরো চিন্তার কথা। ঠিক আছে, কাজে বুঝতে পারছি যে এই বাউন্ডারি কন্ডিশন ইজ ইম্পর্টেন্ট। রিয়েলি প্র্যাকটিক্যালি কোনো কলামের বাকলিং লোড বের করতে গেলে ইট ইজ এসেনশিয়াল টু নো দ্য বাউন্ডারি কন্ডিশনস। ঠিক আছে, দেখো আমরা এফেক্টিভ লেংথ ফ্যাক্টর যে বলছিলাম ওগুলো আবার রিভিউ করি। যে আমরা যখন বোথ এন্ডস পিঞ্চ ছিল অয়েলারের, তখন বলছিলাম এফেক্টিভ লেংথ L, অর্থাৎ LE যেটা সেটা বলছি L। যখন এক পাশে ফিক্স এক পাশে হিঞ্জ, তখন বলছিলাম এটা 0.7L। যখন দুই পাশে ফিক্স তখন আমরা বলছি 0.5L। যখন এক পাশে ফিক্স এক পাশে ফ্রি, সেটাকে বলছি আমরা টুয়াইস অফ L। এই যে ইয়াতে যাই, ক্যান্টিলিভারে হচ্ছে পাই স্কোয়ার EI বল, এই যে টুয়াইস অফ L, এটা ক্যান্টিলিভারের জন্য। এক পাশে ফিক্স এক পাশে হিঞ্জ যখন ছিল তখন 0.7 অফ L। দুই পাশে ফিক্স যখন ছিল তখন বের করছি 0.5 অফ L। আচ্ছা, ইন জেনারেল আমরা লিখতে পারি তাহলে পাই স্কোয়ার EI বাই L স্কোয়ার, তো ইন জেনারেল এভাবে লেখা যায় পাই স্কোয়ার EI বাই L স্কোয়ার, তো লেখা যায় L স্কোয়ার না লিখে আমরা এভাবে লিখতে পারি KL হোল স্কোয়ার। এটাকে বলা হয় এফেক্টিভ লেংথ ফ্যাক্টর। effective length factor, যেটা দিয়ে লেংথকে গুণ করলে এফেক্টিভ লেংথটা পাওয়া যায়। এফেক্টিভ লেংথ ফ্যাক্টর, তো এই কে জিনিসটা জানা খুবই দরকার। আমরা তো কিছু স্পেশাল বাউন্ডারি কন্ডিশনে দেখছি, একটা হচ্ছে হিঞ্জ, একটা দেখছি ফিক্সড হিঞ্জ ফিক্সড, একটা দেখছি ফিক্সড, একটা হচ্ছে ফিক্সড ফ্রি। এগুলো পার্টিকুলার কিছু কন্ডিশনের জন্য দেখছি। ইন জেনারেল জানতে পারলে জানাটা দরকার। ঠিক আছে, ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে তোমরা ল্যাবরেটরিতে 3 ধরনের বাউন্ডারি কন্ডিশন করবা। এই যে বাম পাশে যেটা আছে এটা আছে হিঞ্জ, মাঝখানে যেটা দেখছো সেটা হচ্ছে হিঞ্জ ফিক্সড,
না সরি, মাঝখানে যেটা দেখছো সেটা হচ্ছে ফিক্সড। আর কি বলে তৃতীয়তে যেটা দেখছো সেটা হচ্ছে হিঞ্জ ফিক্সড। আর একদম ডান পাশে যেটা দেখছো সেটা হচ্ছে ক্যান্টিলিভার, অর্থাৎ এক পাশে ফ্রি এক পাশে ফিক্সড। দেখো উপরের লোডগুলি থেকে কিছুটা ধারণা করতে পারো। যখন হিঞ্জ ছিল তখন এখানে কয়টা, 3টা চাকতি দেওয়া হচ্ছে। যখন ফিক্স হলো তখন এখানে 4টা, 3টে ছোট ছোট চাকতি বসে, 4টা বড় বড় চাকতি দেওয়া হচ্ছে। যখন ফিক্সড হিঞ্জ হলো সেখানে লোড একটু কম। এখন যখন একেবারে ক্যান্টিলিভার হয়ে গেল লোড অনেক কম। তোমরা অবশ্য ল্যাবে এই 3টা করবা, এসএম ল্যাবে এই 3টা করা হবে। ডান পাশটা করা হয় না, ফ্রি এন্ড রাখা মুশকিল। এই ল্যাবের অ্যারেঞ্জমেন্ট এরকমও দিতে পারি, এই যে হিঞ্জ ফিক্সড হিঞ্জ, ফিক্সড 4 গুণ হয়ে গেল। আর এটা হচ্ছে ফিক্সড ফ্রি, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমাদের ল্যাবের একদম লাস্ট এক্সপেরিমেন্ট হবে এটা, অয়েলার বাকলিং। আচ্ছা, প্রশ্ন করো। স্যার আমাদের ল্যাবগুলো স্যার মানে কিভাবে হবে স্যার, বা কয়টা মানে কোনো কিছু স্যার এখন কি ডিসাইড হয়েছে স্যার? সেইটা নিয়ে স্যার এটা নিয়ে আলোচনা হয়েছে, আমি অবশ্য আলোচনার মধ্যে ছিলাম না। ইভেন্চুয়ালি কি বলে কি সিদ্ধান্ত হলো আমি জানি না। আমরা ইনিশিয়ালি যা প্ল্যান করছিলাম সেটা হচ্ছে ওই 4 সপ্তাহে, ফাইনাল পরীক্ষার পরে 4 সপ্তাহের মধ্যে ল্যাবগুলি হবে। তো তোমাদের ফর এক্সাম্পল এসএম ল্যাবে 10টা এক্সপেরিমেন্ট, এই 4 সপ্তাহ যদি হয়, প্রতি সপ্তাহে 3টা করে করলেই 3 সপ্তাহ একদিনের মধ্যে শেষ হয়ে যায়। প্রতি সপ্তাহে 3টা মানে ধরো তোমাদের ওই সময় তো কোনো ক্লাস নাই, শুধু ল্যাবই হবে। সো ধরো একটা হলো রবিবার, একটা মঙ্গলবার, একটা বৃহস্পতিবার, তা যদি হয় তাই 3টা হয়ে গেল। এখন এটা করা যাবে ইনশাল্লাহ, কিন্তু এখন আরেকটা চিন্তা ব্যাপার হয়ে গেছে, আমরা তো তখন মোটামুটি শিওর ছিলাম যে ওই নভেম্বর আসতে ডেফিনেটলি ইউনিভার্সিটি খুলে চলে যাবে, পুরো দেশ একদম করোনা মুক্ত হয়ে যাবে। এখন তো দেখছি সেই সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? এই তো গতকাল তো বোধহয় 20 জন মারা গেল, 20-30 জন করে মারা যাচ্ছে। ভেরি স্লো আমাদের রিকভারি প্রসেস, এবং কিছু দেশে তো সেকেন্ড ওয়েভ আসছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিও করোনা এফেক্টেড হয়ে গেছে। যাই হোক, সেটা ব্যাপার না, যে কেউ হতে পারে, কিন্তু মানে রিয়েলিটি ইজ যে করোনা এখনো যায়নি, ঠিক আছে? এবং খুব সহজে যাবে বলে মনে হয় না। তো খুব সহজে যাবে না, তাহলে কি করবো আমরা? মানে উই ক্যানট ওয়েট যে করোনা কবে যাবে। যা করতে হবে এখনই করতে হবে, ধরে নিতে পারি যে এটাই আমাদের জীবন, অ্যাটলিস্ট ফর সাম টাইম এটা আমাদের জীবন। পুরোপুরি করোনা চলে যেতে হয়তো বা, যেমন পৃথিবী থেকে কি ক্যান্সার চলে গেছে, পৃথিবী থেকে কি HIV চলে গেছে, বা আরো খুব সহজ অসুবিধা যে ডায়রিয়া, বা এগুলো তো সহজ না, চলে যায়নি তো, কোনো অসুবিধা চলে যায়নি। তো এই করোনা চলে যাবে এটা তো আশা করা ঠিক না। তো উই হ্যাভ টু লিভ উইথ করোনা, ঠিক আছে? কিভাবে উই হ্যাভ টু লিভ ওইটা আমাদের চিন্তা করতে হবে, যে যাতে করে থাকবো কিন্তু করোনা যেন আমাদেরকে এফেক্ট করতে না পারে, এভাবে চলতে হবে। সো ভ্যাকসিন একটা আশা জাগাচ্ছে, আশা করা হচ্ছে কবে, এখন তো শুনতেছি বোধহয় ডিসেম্বর জানুয়ারি কবে আসবে কে জানে। আর তবে ভ্যাকসিনের উপর পুরোপুরি আশা করা উচিত না, বিকজ ভ্যাকসিন এটা রাশিয়ায় দিক বা চায়নায় দিক বা ইভেন অক্সফোর্ডে দিক, ভ্যাকসিন হয়তো বা
সাহিত্য 2-3 মাস, ঠিক আছে। কাজেই এখন যদি আরো লম্বা স্থায়িত্ব করতে পারে সেটা ভালো কথা, কিন্তু কি বলে 2-3 মাস পর পর তাহলে নিতে হবে ভ্যাকসিন। যদি এটাকে ওষুধের ফর্মে নিয়ে আসতে পারে সেটা অন্য কথা, ঠিক আছে, জানি না। তো যেটা আমি বুঝতেছি উই হ্যাভ টু লিভ উইথ করোনা। তো আমাদের ল্যাবের কথা জিজ্ঞেস করছিলা, কথা একটা বলা শুরু করলে অনেক কথা বলে ফেলি। তো ল্যাবে ল্যাব যদি না খুলতে পারি আমরা, ল্যাব খোলা মেবি রিস্কি, বিকজ আমাদের ল্যাবের রুমগুলির যে সাইজ, তোমাদের ল্যাবে ধরো তোমাদের বিসেকশন, আমরা মোটামুটি প্রতিটা সেকশনে ধরে নিই যে 45 জন ছাত্র আছে, ঠিক আছে। এখন তোমাদের ল্যাবে যদি 45 জন ছাত্র হয়, 45 জনকে আমরা 2 ভাগে ভাগ করবো ইনশাল্লাহ, B1 and B2। ল্যাব করার সময় B1 যখন যাবে তখন 2টা গ্রুপ হবে, এই প্রতিটা গ্রুপে ধরতে পারো 11 জন ছাত্র। তো 11 জন ছাত্র ওই টুক ল্যাবের মধ্যে থাকা, প্লাস টিচার বা টিএ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারা মিলে থাকা, প্রায় 15 জনের মতো একটা ক্রাউড, এটা ঠিক হবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেয় আমি জানি না। কি বলে, ইন দ্যাট কেস আমি মনে করি যে যেভাবে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি সেভাবে অনলাইন ল্যাব নিতে হবে। কারণ ল্যাবে হাতে ধরে করাটা উচিত, যেমন তোমরা, আমি জানি না হাতে কংক্রিট বানাইছো কিনা, বানানো উচিত, বা থার্ড ইয়ারে যারা সয়েলে কিছু কম্প্যাকশন থাকে নিজে হাতে করা উচিত। না করলে যে একেবারে জীবন বৃথা হয়ে যাবে তা না। যেমন ধরো আমরা তো ছাত্র অবস্থায় হাতে করছি এগুলো সবই ল্যাবে, কিন্তু কি হয়েছে তাতে লাভ? মানে আমি কি একজন এক্সপার্ট হয়ে গেছি এটাতে? বা ধরো এসএম ল্যাবের কথা বলি, এসএম ল্যাবে কিছু কিছু হাতে করা যায়, কিছু কিছু হাতে করা যায় না। যেমন কিছু কিছু আছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন দিয়ে করতে হয়। ইউনিভার্সাল টেস্টিং মেশিন তো আমরা নর্মালি ছাত্রদেরকে বা ইভেন টিচারও হ্যান্ডেল করে না, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডেল করে। কাজে হাতে না করলে যে জীবন বৃথা হয়ে যাবে তা না। বাকলিং যে টেস্টটা সেটা অবশ্য ছাত্র হাতেই করতে পারে, বিকজ এখানে ওজন বেশি না। হ্যাঁ, হাতে নিয়ে এই পাশে ও পাশে বসায় নর্মালি এটা ছাত্ররাই করে টিচার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের সহায়তায়। তো কিন্তু হাতে না করলে যে জীবন বৃথা হয়ে যাবে তা না। হ্যাঁ, বাট করলে ভালো আর কি, গেট দি টাচ অফ ইট, ফিল অফ ইট। হ্যাঁ, এখন যদি ল্যাব খোলা থাকতো ভালো হতো। আমার মনে হচ্ছে না যে তোমাদের ল্যাবে যে করা সম্ভব হবে। সিচুয়েশনটা দেখছি 20 জন, এমন যদি হতো যে না কনসিস্টেন্টলি আমাদের 2-3 জন করে মারা যাচ্ছে, 4-5 জন করে মারা যাচ্ছে, তাহলে অত ধারণা করা যায় ঠিক আছে হয়তো বা, বিকজ তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ শুরু হবে কত, অক্টোবর 28 তো শেষ হবে November 9। তো November 9 থেকে 4 সপ্তাহ টাইম দেওয়া হচ্ছে বিফোর রেজাল্টস আর পাবলিশড। ওই 4 সপ্তাহের মধ্যে তোমাদের ল্যাবগুলি শেষ করতে হবে। রেজাল্টস আর পাবলিশ তো শুধু না, রেজাল্ট যখন পাবলিশ হবে তখন ওগুলাতে আই দেওয়া থাকবে। তারপর যখন রিপিট পরীক্ষার রেজাল্ট হবে না, সেটার সঙ্গে ল্যাবের রেজাল্টগুলি আসবে। ল্যাবের রেজাল্ট শুধু না, থিসিসের রেজাল্টও, ফোর্থ ইয়ারে এটা সবসময় করা হয়। রিপিটের রেজাল্ট হয়তো হবে December 10 বা কিছুতে, ঠিক আছে। সো ধরে নিতে পারো যে November 9 থেকে December 10 পর্যন্ত এই 4 উইকস ল্যাব আছে, প্লাস ধরো এই সেকেন্ড সেমিস্টারে যে ফিল্ড সার্ভে আছে এগুলো আছে, এগুলা নিয়ে একটা ব্যবস্থা করে ফিনিশ করতে হবে, যেহেতু এগুলো আমাদের কারিকুলামের অংশ। এই করতে হবে, ধরো যেভাবে আমরা অনলাইন নিচ্ছি সেভাবে হয়তো করতে হবে। ইন দ্যাট কেস এক হতে পারে যে টিচার এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেক ল্যাবের জন্যই টিচিং অ্যাসিস্ট্যান্ট রাখা হচ্ছে। টিচিং অ্যাসিস্ট্যান্ট টিচার ল্যাবে যে টেস্ট করবে উইথ ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এবং সেটা ভিডিও করে হয়তো তোমাদের দেখাবে, যেরকমভাবে আমরা এখন ভিডিও করে তোমাদের দেখাচ্ছি বা অনলাইন করে দেখাচ্ছি, ওটা হয়তো অনলাইনে হবে, তোমরা দেখলা। তারপরে তোমাদেরকে ডেটাগুলি তোমাদেরকে দেওয়া হবে, এবার তোমাদের বলা হবে ক্যালকুলেশন করো এবং রিপোর্ট লেখো। আমি যা বুঝি এটাই হয়তো হবে, বুঝতে পারছো? সো দ্যাটস মাই আইডিয়া। এখন ইউনিভার্সিটি ইভেন্চুয়ালি কি সিদ্ধান্ত নেয় সেটা দেখা যাক, ঠিক আছে।
আমরা প্রতিনিয়ত একটু অনিশ্চয়তার মধ্যে আছি, বাট একটা নিশ্চয়তা আমি ইনশাল্লাহ মনে করি যে সেটা হলো যে অবশ্যই ইনশাল্লাহ বললে এখন সবাই মনে করে যে এটা না করার উদ্দেশ্যে বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, কি বলে, যেহেতু আমরা তোমরা রেজিস্ট্রেশন করেছো এই সেমিস্টারের জন্য ওই কোর্স সহ, কাজেই ওইগুলো সব শেষ করতে হবে, এই সেমিস্টারই শেষ করতে হবে। মানে উই ক্যানট পোস্টপোন ইট ফর অ্যানাদার সেমিস্টার। যে এবার আই দিয়ে দিলাম পরের সেমিস্টারে করো, এটা আমি টোটালি ডেড এগেইনস্ট ইট। এটা করা যাবে সবসময়, যে আই দিয়ে দিলে পরের সেমিস্টার শেষ করতে হবে, কারণ পরের সেমিস্টারে করোনা চলে যাবে কিনা কে জানে। আর এগুলা জুলাই রাখলে দেখা যায় পরের সেমিস্টারে দুইটা গ্রুপ এবং অনেকগুলো গ্রুপ হবে, তখন আর হ্যান্ডেল করা যাবে না এটা। তো এইবারই শেষ করতে হবে, আমি যা বুঝি, যেমন করি হোক, দেখা যায় ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আচ্ছা, এখন এই যে কে ফ্যাক্টরটা বললাম, ওইটা বিভিন্ন প্র্যাকটিক্যাল সিচুয়েশনে বিভিন্ন রকম কে এর ভ্যালু আসবে। প্র্যাকটিক্যাল সিচুয়েশন বলতে বোঝাচ্ছি যে ধরো আমরা একটা বিল্ডিং নিয়ে চিন্তা করছি, এরকম বিল্ডিং, আমি ইচ্ছা করি বাউন্ডারি কন্ডিশন একটু উল্টা পাল্টাই দিলাম। আচ্ছা, এরকম বিল্ডিং যদি হয়, বলা হলো এই কলামটার বাকলিং লোড বের করতে হবে, কেমনে করবো? একটা সহজ আছে যে এই পাশটা হিঞ্জ, ঠিক আছে, হিঞ্জ হলে কে কত হবে জানি না, কিন্তু অন্য পাশটা তো হিঞ্জ না, দুই পাশে যদি হিঞ্জ হতো বুঝতাম, বা ওই পাশে যদি ফিক্স হতো বুঝতাম যে এক পাশে হিঞ্জ এক পাশে ফিক্স। ওই পাশে ফিক্স তো না, এ পাশে কি আছে, ওই পাশে একটা কলাম আছে এবং দুইটা বিম আছে। এটার এই কলামটার তাহলে আমরা বাউন্ডারি কন্ডিশন কি ধরবো? এটা কি হিঞ্জ হিঞ্জ, নাকি হিঞ্জ ফিক্স, নাকি ফিক্স ফিক্স, নাকি ক্যান্টিলিভার, কি ধরবো? আমরা তো চারটা দেখলাম, কিন্তু চারটাই তো শেষ কথা না। বা এটা যেমন বাম দিকে, এটা যেমন এক পাশে ফিক্স আছে, আরেক পাশে কি ধরবো? তো কাজেই প্র্যাকটিক্যাল কলামগুলিতে বিভিন্ন রকম বাউন্ডারি কন্ডিশন আসতে পারে, অসংখ্য রকম। তো ওগুলো হ্যান্ডেল করাটা আমাদের খুবই প্রয়োজন, বিকজ আমরা প্র্যাকটিক্যালি এই সমস্ত বিল্ডিং নিয়ে ডিল করবো। তো সেইটার জন্য, সেটা প্রবলেমটা সলভ করার জন্য এই ধরনের দুইটা চার্ট দেওয়া হয়েছে। উপরে লিখছে অ্যালাইনমেন্ট চার্টস ফর এফেক্টিভ লেন্থ ফ্যাক্টরস কে। অ্যালাইনমেন্ট চার্ট কথাটা যখন কাজ করবো তখনই বুঝবা। দেখো দুইটা চার্ট, একটা বাম দিকে বলা আছে ব্রেস্ট ফ্রেমস এর জন্য, আরেকটা ডান দিকে হচ্ছে আনব্রেস্ট ফ্রেমস এর জন্য। দেখতে পাও লেখা কি স্পষ্ট না? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে এই চার্টগুলির প্রপার্টি একই রকম। ব্রেস্ট আর আনব্রেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে ছবি দেখাও পরে ব্রেস্ট আনব্রেস্টের পার্থক্য অঙ্ক করবো একটা। ব্রেস্ট হচ্ছে মানে আটকে রাখা, যেগুলোকে আটকে রাখা হচ্ছে এগুলোকে ব্রেস্ট ফ্রেম বলা হয়। যেমন ধরো তোমরা সিম্পলি সাপোর্টেড যেটা দেখছো, বা এখানে দেখাই, এই যে সিম্পলি সাপোর্টেড এখানে, ঠিক আছে, এটা ব্রেস্ট, মানে এই পাশ আর ওই পাশ যেই লাইনে ছিল ওই পাশ মাঝখানে সরে গেছে, কিন্তু বাউন্ডারি সরে যায়নি। এই যে এখানে হিঞ্জ দেখছো, এখানে ফিক্স দেখছো, এটাও ব্রেস্ট। পাশে ফিক্স, ওর পাশে ফিক্স দেখছো, দুই পাশে ফিক্স, এটাও ব্রেস্ট, মানে বাউন্ডারিগুলি সরে যায়নি। কিন্তু এই ক্যান্টিলিভার দেখছো, ক্যান্টিলিভার এক পাশে ফিক্স থেকে আরেক পাশে ফিক্স, এটা কিন্তু আনব্রেস্ট, ঠিক আছে। বা এই পাশের ছবিতে এটা অবশ্য ক্যান্টিলিভারটা কিছু করে নাই,
কিন্তু এই যে তিনটা দেখছো এগুলো সবই কিন্তু ব্রেস্ট, মানে এক মাথার জয়েন্ট আরেক মাথার জয়েন্টের সাপেক্ষে সরে যায় না। এটা ফিক্স হোক বা হিঞ্জ হোক, ওদের অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এই বরাবর যে লাইনটা ছিল ওই লাইনটাই আছে, যে লাইনটা ছিল ওই লাইনটাই আছে। কিন্তু ক্যান্টিলিভারে দেখো যে লাইনটা ছিল সেই লাইনে আসছে নাই। এখানে ক্যান্টিলিভার যদি এরকম ধরি ইনিশিয়ালি কত সরে যাবে এরকম, এটা আনব্রেসড। সো ব্রেস্ট এবং আনব্রেসড কলামের মধ্যে বেশ একটা পার্থক্য আছে এদের এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর হিসেবে। আচ্ছা, সেটার জন্য অ্যালাইনমেন্ট চার্টে কি করা হয়েছে, এই পাশে একটা ফ্যাক্টর, এটাকে বলা হচ্ছে সাই এ। আমরা ধরে আছি কলামগুলো হচ্ছে এ বি, পাশে এ আরেক পাশ বি। সাই এ হচ্ছে এ প্রান্তের একটা সাই ভ্যালু, সাইটা কি সেটা পরে বলছি। আর সাই বি হচ্ছে বি প্রান্তের জন্য সাই ভ্যালু, ঠিক আছে। এ প্রান্তের সাই বের করতে হবে, বি প্রান্তের সাই বের করতে হবে। ধরো বের করলাম এ প্রান্তের সাই হলো 0.1, বি প্রান্তের সাই হলো 1, তাহলে কি করব আমরা এখানে করে কানেক্ট করে দেব, ঠিক আছে। এই সাই এবং সাই এ বলে আমরা কানেক্ট করে দিব। তখন দেখো এই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে কে, মাঝখানে লাইনটা হচ্ছে কে এর লাইন। যেখানে যে বিন্দু ছেদ করলো এখানে কে এর ভ্যালু কত আসলো 0.6, তারপর 0.65 এর চেয়ে একটু বেশি 0.66 বলতে পারি, ঠিক আছে। কাজে আমরা যদি সাই এ এবং সাই বি পেতে পারি তাহলে আমরা এই দুটা কানেক্ট করে দিলেই আমরা কে এটা পেতে পারি। এই জন্য এটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট চার্টস। সো এই চার্টের মধ্যে এই যে লাইনটা আছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ অ্যাঙ্গেল টাইপের একটা লাইন থাকে, এই জন্য এটাকে অ্যালাইনমেন্ট চার্ট বলা হয়। ঠিক একইভাবে আমরা যদি আনব্রেসড ফ্রেমে যাই, এক পাশে হলো 0.1 তো এখানে হবে এখানে 0.1, 0 থেকে 1 এ গেছে তো 0.1 এখানে, আর এই পাশে হচ্ছে 1টা মানে এখানে কানেক্ট করে দিই। হলো মোটামুটি, তোমরা স্কেল বসায় কানেক্ট করলে মোটামুটি ঠিকই হবে। এরকম কোনখানে সেট করলো দেখো 1 এর পরে 1.1 তো 1.15 বলতে পারি এটাকে, ঠিক আছে। কাজে সাই বিতে এটার এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর হচ্ছে 1.15, সরি ইয়েতে আনব্রেস্টে। ব্রেস্টের সময় কত আসছিল 0.62 এর মতো, আর এই আনব্রেস্টে আসছে 1.15 এর মতো। সো বুঝতে পারো যে ব্রেস্ট এবং আনব্রেস্টে কে ফ্যাক্টরের অনেক পার্থক্য, এবং কে ফ্যাক্টরের পার্থক্য হলে বাতিল লোডের অনেক পার্থক্য, ঠিক আছে। কাজে এই কেটা বের করা খুবই জরুরি, তার জন্য আমাদের সাই এ সাই বি বের করতে হবে। সাই এ সাই বি কেমনে বের করে একটু দেখাই। সাই এ সাই বির ডেফিনিশনটা বলি আগে। আচ্ছা নিচে দেখো লেখাটা কোথায় নিচে অস্পষ্ট, আমি হাতে লিখি যাচ্ছি, হাতে লিখি। লাল দিয়ে লিখি, সাই বলতে বোঝাচ্ছে ইআই বাই এল of columns, summation of EI by L of columns divided by summation of EI by L beams. কি হলো ইআই কি জানো, এল কি জানো, ঠিক আছে।
ইআই তো তোমরা ডিফ্লেকশন করার সময় অনেকবার করছো। ই হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এল হচ্ছে লেংথ। আচ্ছা, সামেশনটা কেন দেওয়া হচ্ছে? একটা জয়েন্টে যখন আসি, ধরো এই একটা জয়েন্টে চিন্তা করছি, এই জয়েন্টে কলাম কয়টা আছে? দুইটা। একটা নিচে একটা, উপরে একটা। উপরে বিম দুইটা স্যার। কাজেই একাধিক কলাম এবং একাধিক বিম থাকতে পারে একটা জয়েন্টে। হ্যাঁ, সামেশন হচ্ছে এই যে এই জয়েন্টে যদি আসি, নিচের কলামটার ইআই বাই এল বের করবো এবং উপরের কলামটার ইআই বাই এল বের করবো। হ্যাঁ, করে যোগ করে দেবো। ডিভাইড করবো কি দিয়ে? ইআই বাই এল অফ বিম, অর্থাৎ এই বাম দিকের বিম এবং ডান দিকের বিমের ইআই বাই এল যোগ করে দেবো। ঠিক আছে, যে রেশিওটা সেটাকে বলা হবে সাই এ, যদি আমরা এটাকে এ জয়েন্ট বলি। ঠিক আছে, একইভাবে কি বলে বি জয়েন্টেও এক জিনিস করা যায়। এই জয়েন্টে বিম কলামগুলির ইআই বাই এল এর যোগফল আর বিমগুলি ইআই বাই এল এর যোগফল, এটা রেশিওটা বের করলেই সাই এ বের হবে। ঠিক একইভাবে বি জয়েন্টেও তাই, কলামগুলির ইআই বাই এল এর যোগফল ডিভাইড বাই বিমগুলির ইআই এল এর যোগফল। তো কাজে সেভাবে আমরা সাই এবং সাই বি বের করতে পারি। আচ্ছা, একটা উদাহরণ বলি। আচ্ছা, ফর এক্সাম্পল এরকম একটা যদি কলাম হয়, হিঞ্জ এবং হিঞ্জ বা রোলার, এখানে বলতো এই জয়েন্টে কলাম কয়টা আর বিম কয়টা? কলাম একটা কলাম আছে কিন্তু কোনো বিম নেই। ঠিক আছে, কাজে কলামের জন্য একটা কিছু আসবে এখানে, আর বিমের জন্য কিছু আসবে না, জিরো। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের সাই এর ভ্যালু হবে ইনফিনিটি। ঠিক আছে, আমরা হিঞ্জ সাপোর্ট বা রোলার সাপোর্টে সাই এর ভ্যালু সবসময় ইনফিনিটি নেব। আচ্ছা, যদি এটা হিঞ্জ সাপোর্ট না হয়ে ফিক্স সাপোর্ট হয়, থাক, এটা যা ছিল তাই থাক, খামাখা মশার দরকার নেই, হিঞ্জ থাক। হিঞ্জ না হয় এক পাশে ফিক্সড আর এক পাশে হিঞ্জ বা রোলার থাকে। আচ্ছা, দেখো বি সাপোর্টে ইনফিনিটি বলতে পারি, এতে ব্যাপারটা কি হবে? এতে একটা কলাম আছে, কোনো হ্যাঁ, কিন্তু নিচে ফিক্স, এটা বলছে ফিক্স থাকা মানে আসলে বিম শূন্য সেটা বলা যাবে না এখানে, এই কারণে এটা ফিক্স হয়ে গেছে। বিম আছে একটা বিম, কাজে ফিক্স সাপোর্টে যদি চিন্তা করি, নিচে
EIL of beams হবে এখানে ইনফিনিটি টাইপের। তা যদি হয় সাই এর আদৌ ক্লাসে আছো? যদি না বুঝো একটা প্রশ্ন তো করবা যে বুঝতেছি না। সামথিং ডিভাইড ইনফিনিটি পুরো ক্লাস সব দিনে আছে। আপনার কথাটা স্যার ভেঙে ভেঙে আসতেছিল স্যার, এই কারণে একটু রিপিট করলে বেটার হতো। হ্যাঁ সামথিং তোমরা কি বোবা নাকি গাধা কি? এটা জবাব দিতে পারো না? কিছু কি ইনফিনিটিতে ভাগ করলে কত হয়? ইনফিনিটি হবে। ইনফিনিটিতে ভাগ করলে ইনফিনিটি হবে? এটা জবাব না দেওয়াই ভালো ছিল। 0 হবে। কি করবো তোমাদের নিয়ে আমি বুঝি না। যেদিন স্কুল লেভেলে পড়ানোর কথা এগুলো তোমাদেরকে পড়াচ্ছে। আমরা আশা করছি যে আমরা ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন পাবো। সেরা কথা সুরের লাখ টাকার স্বপ্ন দেখা আর কি। আগে ব্র্যাকেটের কাজ করব না আগে জুম করব না আগে যোগ করব না বিয়োগ করব না ভাগ করব সেটাও জানো না তোমরা। ওইটাও তোমাদের বোঝা যাচ্ছে যেটা ক্লাস 4-5 শেখানো হয় সরল করার সময়। সরি তোমাদের এইসব কথা বলতে হচ্ছে বিকজ কি বলে ডিসঅ্যাপয়েন্টিং এইসব যদি না করো, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ইঞ্জিনিয়ার তো হয়ে যাবে সামহাও, যদি এক্সপেল না হয় আর কি, ইঞ্জিনিয়ার হয়ে যাবে তোমরা। কিন্তু এই বেসিক নিয়ে বাইরে হইলে সঞ্চিত করবে। যাক আমরা যেটা দেখলাম এখন কি করা বুঝতেছি না। আসলে সত্যি কথা বলতে আমি রিপিটিটিভ ভাবে নিজেকে মানে আমার এই কোর্স ড্রপ দেওয়ার ইচ্ছা মিডের পর থেকেই হচ্ছে, কিন্তু একটা জিনিস বাদ দিতে পারছি যে একটা ডিফ্লেকশন মেথড বাদ দিচ্ছি, নর্মালি যেটা করা সেটা বাদ দিচ্ছি। কিন্তু এবার বাকলিং এ প্রথম দিকে কিছু বাদ দেওয়া যাচ্ছে না বিকজ ল্যাবে জিনিসটা দেখবা, আর সামনে যেটা আছে ইনক্লুডিং এই জিনিস এটা তোমরা পরের সেমিস্টারে দেখবা। যদি বাদ দিয়ে দিই তাহলে বাকলিং এর একটা মেজর জিনিসই পড়ানো হলো। তো এই কিন্তু বাদ দেওয়ার আমার বহুত ইচ্ছা, কি করতে পারি আমি ঠিক বুঝি না। আমার 4th ইয়ার বছর স্যার পড়ান কিন্তু সিলেবাস দিয়েন না, এটা বেশ মজা পেয়েছে তারা। পড়ান মানে আপনি বক করেন ক্লাসে, আমরা এসে ঘুমাই, কিন্তু পরীক্ষা আসবে না। তোমাদের এটা করতে পারি অবশ্য, পড়াবো কিন্তু সিলেবাসে দিব না, ফাইনালে দিব না, করতে পারি এই জিনিস। তাহলে পড়ানোর মানেটা কি? বিকজ যাচাই করা, মানে যদি সিলেবাসে না থাকে তোমার তো পড়বা না, এবং কাজে পরীক্ষা যদি নাই থাকবে পড়বা না, যদি না পড়ো তাহলে তো শেখা হলো না। শেখা যদি না হয় এটা না পড়ার মানে পড়ানোর দরকারটা কি? খাওয়া খালি তোমাদের সামনে তো আমি তো খবর পড়তে আসিনি, তাই না, ভাষণ দিতে আসিনি, শেখাতে আসছি। শেখা যদি না হলো পড়ানোর কোনো মানে হয় না। চিন্তায় পড়ছি তোমাদেরকে নিয়ে, আসলে ওই চিন্তাটা মানে কেউ সলভ করতে পারবে বলে মনে হয় না।
যাই হোক, আহ, আমরা দেখলাম যে হিঞ্জ হিঞ্জ বা হিঞ্জ রোলার এরকম বিম যেগুলো থাকে এগুলা সাই এর ভ্যালু হয় ইনফিনিটি ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, এখানেও ইনফিনিটি। আর ফিক্স হিঞ্জ থাকলে এখানে সাই এর ভ্যালু হয় 0, ওই পাশে হয় ইনফিনিটি। হিঞ্জ বা রোলার থাকলেই ধরে নেবা সাই এর ভ্যালু হবে ইনফিনিটি, ফিক্স থাকলেই সাই এর ভ্যালু হবে 0। এখন দেখি ওই চার্টে যাই। যখন সিম্পলি সাপোর্টেড হবে হিঞ্জ হিঞ্জ, তখন যাই এক পাশে হলো সাই এ ইনফিনিটি এবং সাই বি ইনফিনিটি, এই দুটো যদি কানেক্ট করে দিই কে এর ভ্যালু হয় 1, যেটা আমরা অতীতে পাইছি। সিম্পলি সাপোর্টেড বিমে কে এর ভ্যালু হয় 1। আচ্ছা, যদি হিঞ্জ ফিক্স হয়, হিঞ্জ থাকলে এই পাশে ইনফিনিটি আর ফিক্স থাকলে ওই পাশে 0, এই ইনফিনিটি আর 0 কানেক্ট করে দিই। মোটামুটি হয়েছে। দেখো এটা ছেদ করছে 0.7 এ, এখানে কে এর ভ্যালু হচ্ছে 0.7, এক পাশে হিঞ্জ আর এক পাশে ফিক্স থাকে, কে এর ভ্যালু হয় 0.7। দুই পাশে যদি ফিক্স থাকে, এটা ফিক্স ওটা ফিক্স, এই পাশে কে এর ভ্যালু এই পাশে সাই এর ভ্যালু 0, এই পাশে সাই এর ভ্যালু 0, কানেক্ট যদি করে দিই 0.5। তো এই জিনিসগুলি আমরা কিছুক্ষণ আগে ক্লাসে আলোচনা করছি। আচ্ছা, এখন ক্যান্টিলিভারটাই দেখি। ক্যান্টিলিভার কিন্তু আনব্রেসড, যেটা বলছিলাম, সেখানে এক পাশে ফিক্স আর এক পাশে ফ্রি। ফিক্স থাকলে সাই ভ্যালু হচ্ছে 0, আর ফ্রি থাকলে সাই ভ্যালু হচ্ছে ইনফিনিটি। কানেক্ট করে দিই। ঠিক মতো কানেক্ট করতে পারলে এটা 2, এই ক্যান্টিলিভারের জন্য কে এর ভ্যালু হবে 2। তো যেই চারটা জিনিস আমরা আমাদের অভিজ্ঞতা হচ্ছে সেটার সঙ্গে মোটামুটি মিলল। এখন দেখো একটা জিনিস বুঝলাম যে এফেক্টিভ লেংথের কথা, দেখো এটা বাকি করলো, এটা একটা সাইন কার্ভ বলতে পারি, যে যেটার লেংথ হচ্ছে এল। যখন ফিক্স এই পাশে একটা সাইন কার্ভ, পাশে একটা সাইন কার্ভের লেংথ হচ্ছে 0.5 এল। যখন হিঞ্জ ফিক্স হলো তখন সাইন কার্ভটা মোটামুটি এখানেই শেষ, এরকম কার্ভ আছে, ওই পাশে অন্য কার্ভ আছে। আর যখন ক্যান্টিলিভার হলো তখন কিন্তু এখানে সাইন কার্ভ হয়নি, আধা সাইন কার্ভ আছে। পুরো সাইন কার্ভ করতে হলে আরো নিচে নামতে হবে। ক্যান্টিলিভারে বেসিক্যালি এরকম, আধা সাইন কার্ভ উপরে, আধা সাইন কার্ভ নিচে। এফেক্টিভ লেংথটাকে বলতে পারো যে একটা সাইন কার্ভের লেংথের মতো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটা অঙ্ক দেখি, তাহলে হয়তো বা ক্লিয়ার হতে পারে তোমাদের কাছে।
আচ্ছা, এটা একটা অঙ্ক। দুইটা ফ্রেম আছে, এখানে বেসিক্যালি বলা আছে কলাম এবি তার বাকলিং লোড বের করতে। বাম পাশেরটাকে বলা আছে ব্রেসড, ডান পাশেরটাকে বলা আছে আনব্রেসড। দেখো ব্রেসড এবং আনব্রেসড কি হলো, ব্রেসিং, এরকম ব্রেসিং যদি থাকে এই পুরা নিচে তো ফিক্স আছে, এই পুরা ফ্লোরটা নড়াচড়া করতে পারবে না। নড়াচড়া যদি করতে না পারে এবি কলামটা ব্রেসড কলাম হয়ে, আর ডান পাশের ফ্রেমে দেখো এই নিচেরটা খোলা আছে, এই যখন ডিফ্লেক্টেড হবে উপরেরটা কিন্তু ব্রেসড হয়ে গেছে, ক্রিস ক্রস বা এখানে শিয়ার বল দেওয়া হচ্ছে, শিয়ার বলে ছবিটা ভালো আসে নাই, শিয়ার বল দেওয়া হচ্ছে। শিয়ার বল যদি থাকে উপরের ফ্লোরটা কিন্তু ব্রেসড, কিন্তু আমাদের এখানে চাওয়া হয়েছে এবি কলামটাকে, এবি কলামটা কিন্তু ডান পাশে ব্রেসড না। তবে কি এখানে যদি ডিফ্লেক্টেড হয়, ডিফ্লেক্টেড হয়ে যাবে এরকম টাইপের, এরকম হয়ে এই হয়ে যাবে, উপরে সোজা নড়াচড়া করবে না, কিন্তু নিচে কিন্তু এই জয়েন্টের থেকে ওই জয়েন্ট সরে গেছে। আমরা যদি বাম পাশেরটা চিন্তা করি, সে সরে যাবে কিন্তু আবার ফিরে আসবে এখানে, আবার উপরে আনব্রেস যেহেতু এরকম হয়ে যাবে। দেখো এবি কলামের এ এবং বি একই লাইনে ছিল, একই লাইনে আছে, কিন্তু ডান পাশে এ আর বি যেখানে ছিল এই কিন্তু অনেক সরে গেছে, এটা আনব্রেসড কলাম, আর বাম পাশে এই হচ্ছে ব্রেসড কলাম। আচ্ছা, তাহলে বাকলিং লোড বের করতে হবে। সাই এ এবং সাই বি লাগবে প্রথমে। সাই বি কত? 0। ফিক্স সাপোর্ট হলে এখানে সাইড ভ্যালু হয় 0। আচ্ছা, এখন সাই এটা বের করা একটা ব্যাপার, সাই কেমনে বের করবো বলো তো? সাই এ পয়েন্টের স্যার এখানে স্যার এখানে কলামগুলো স্যার বিমগুলো যোগ করে স্যার এই দ্বারা ভাগ করে স্যার দুই একটা ফর্মুলা। হ্যাঁ ঠিক আছে, ইএ বাই এল অফ কলাম, অর্থাৎ ইআই আছে, এখানে সব কনস্ট্যান্ট বলছি সেজন্য একটু সুবিধা। কলাম একটা আছে এবি আর একটা আছে কি জানি, হ্যাঁ এই এবির লেন্থ হচ্ছে 18 আর কি জানি লেন্থ হচ্ছে 15, ইআই বাই 18 প্লাস ইআই বাই 15 হচ্ছে সামেশন অফ কলামস। ডিভাইড বাই দুইটা বিম আছে, বামে একটা ডানে একটা, বামের বিমটার লেন্থ হচ্ছে 11, ডানের বিমটার লেন্থ হচ্ছে 12। ঠিক আছে, এখন বলো তো সাইয়ে কত, এটা বুঝছো কিনা বলো আগে, যদি বুঝো বের করো। সাইন 0.701। 0.701, আচ্ছা ঠিক আছে, 70 যদি একইভাবে আমাদের আনব্রেস্টের জন্য বের করতে পারি, একই তো, নিচে ফিক্সড কাজে সাই বি 0, সাই বি 0টা আগে লিখে নিই, সাই বি 0 আর সাই এ হচ্ছে 0.70।
এখন যাই আমাদের আগের পেজের চার্টে যাই, অ্যালাইনমেন্ট চার্টে লাল রং দিই। বেস ফ্রেমের জন্য বা অ্যানবেসের জন্য আমাদের সাই এটা ছিল 0.7 না, 0.7 এখানে যাই, আর সাই বি হচ্ছে 0, কানেক্ট করে দিই। মোটামুটি লাইন ঠিক মতো টানলে আর ভালো। এই দেখো সাই এ হচ্ছে 0.7, সাই বি হচ্ছে 0, কানেক্ট করে দিলে কে এর ভ্যালু আসলো অ্যাবাউট 0.62 মতো। ঠিক আছে, জি স্যার। আনব্রেস্টে 0.7 কোথায় খুঁজে পাওয়া মুশকিল, 1 তো কাজে 20, 40, 60, 70 এখানে 0.7, আর 0টা সহজ, কানেক্ট করে দিই। মোটামুটি এখানে 1.12 বা কিছু একটা হবে, 1.3 এরকম কে ভ্যালু। ঠিক আছে, বুঝা কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার বুঝছি। এটা কিন্তু খুবই ইউজফুল একটা চার্ট যেটা পৃথিবী জুড়ে ব্যবহার করা হয়, এবং তোমরা এই চার্টটা হয়তোবা ফোর্থ ইয়ারে আরেকবার পাবা তোমরা যখন স্টিল বিল্ডিং এ ডিজাইন করবা। স্টিল বিল্ডিং ডিজাইন তোমরা স্টিলের একটা কোর্স, অপশনাল কোর্স বসে, বাট তোমরা নেক্সট সেমিস্টারে ইনশাল্লাহ পাবা এই চার্ট, তখন স্টিল বিল্ডিং করা হবে, তখন পাবা। বলো স্যার, কোনো একটা জায়গায় যদি ফিক্সড সাপোর্ট থাকে তাহলে কি সেই জায়গায় সাইয়ের ভ্যালু কি ইনফিনিটি হয়? না, ফিক্স সাপোর্ট কেন বলছেন, ফিক্স বা পিন সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট থাকলে সেটাকে সাইড ভ্যালু বলছিলাম ইনফিনিটি। পিন সাপোর্ট থাকলে ইনফিনিটি হয়। ফিক্স সাপোর্ট থাকলে 0 হয়। আপনার কথা স্যার কেটে ফিক্স সাপোর্ট থেকে 0 কেন, সাপোর্ট করছে সেটা অনেক 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 বেশি ফিক্স সাপোর্ট। ঠিক আছে, কাজে বিম যদি অনেক বেশি হয় সাইড ভ্যালু অনেক কমে যায়। সাইজ হচ্ছে ইআই বাই এল অফ কলাম ডিভাইড বাই ইআই বাই এল অফ বিম, কাজে বিমের ইআই বাই এল যদি অনেক বেশি হয় তাহলে সাইড ভ্যালু অনেক কমে যায়। সো ফিক্স সাপোর্টে সেটাই ঘটে, সাইড ভ্যালু 0 হয়ে যায়। আর স্যার আমি না স্যার ব্রেস্ট সাপোর্ট আর আনব্রেস্ট ফ্রেম, সরি ব্রেস্ট ফ্রেম আর আনব্রেস্ট ফ্রেম এখনো স্যার ক্লিয়ারলি চিনতে পারতেছি না। লাস্টের চিত্রটা দেখে আরেকবার বলবেন? বাম পাশে যেটা, এটা তো ব্রেস্ট। ব্রেস্ট মানে হচ্ছে তোমরা কি বলে, ব্রেস কথাটা শুনছো কোথাও জীবনে? ব্রেস ইউরসেলফ। রোলার কোস্টারে উঠছো কখনো, বা সব ওয়াটার কিংডম কোথাও যে উঠে থাকো, রোলার কোস্টারে ওঠার সময় প্রথমে বেল্ট বেঁধে নিতে হয়, হ্যাঁ, এটাকে ব্রেসিং বলা হয়। বা এরোপ্লেনে উঠলে এরোপ্লেনে বেল্ট বেঁধে নিতে হয়। বেল্ট যদি না বাঁধা হয় তাহলে ওখানে এরোপ্লেন যদি বাম্পিং হয় মাথাটা যে একদম ছাদে হিট করবে, এটাকে বলে ব্রেস ইউরসেলফ। সো এই ব্রেস মানে হচ্ছে বেঁধে ফেলা, এই ব্রেসিং মানে হচ্ছে কলামটাকে বাঁধা হয়েছে। এখন দেখো বাম দিকে কলামটাকে বাঁধা হয়েছে কি, নিচে তো ফিক্স আছেই, উপরে ওই এই জয়েন্টটা সে নড়তে পারবে না, তাকে বেঁধে ফেলছে এগুলি দিয়ে, এগুলো ব্রেসিং বলা হয়। এরকম ব্রেসিং থাকলে এই ফ্লোরটা নড়তে পারবে না। মানে কি এখানে স্যার প্রত্যেকটা সেলে এরকম ব্রেসিং দেওয়া? একটা থাকলেই হয় এরকম। তোমরা যদি বোঝাচ্ছে প্রত্যেকটাই আছে। তোমরা যদি কাঠের 4টা কাঠি নিয়ে এরকম একটা বক্স বানাতে চেষ্টা করো, ঠিক আছে, বানাই, ইভেন যদি ইয়াও দাও, এখানে স্কচ টেপ দিয়ে লাগাও দাও, হ্যাঁ, তাও দেখবা আঙ্গুলি চাপ দিলে এরা নড়াচড়া করছে, হ্যাঁ। কিন্তু আরেকটা যদি কাজ করো, এখানে যদি মাঝখানে একটা ডায়াগোনাল বড় কাঠি দিয়ে দাও, দেখবা এটাকে নড়তে পারছো। চেষ্টা করে দেখো বাসায় গিয়ে। টেবিলের নিচে দেওয়া হয়েছে, এটাকে ব্রেসিং বলা হয়। সো ব্রেসিং কনসেপ্টটা খুবই কমন, নিজেই বানাতে পারো কাঠি দিয়ে, বা কি বলে কাঠের একটা পিস নিয়ে
4টা পিস নিয়ে যদি বানাও, জয়েন্ট করো একেবারে, যে পিন দিয়ে যদি করো, পিন দিয়ে করলে তো অবশ্য আর নরমাল যাবে না, কিন্তু একটু খোলা রাখার জন্য যদি এটাকে স্কচ টেপ কিছু দিয়ে লাগাই দাও, তাহলে ফ্লেক্সিবল হবে, দেখবা টেনে এদিক ওদিক করতে পারছো। কিন্তু মাঝখানে যদি এরকম একটা কাঠি দিয়ে দাও তাহলে এটাকে সরানো যাবে না। বা ধরো চেয়ার, ধরো বসার চেয়ার যেরকম আছে, এরকম ধরো একটা চেয়ার, অনেক সময় দেখবা যে চেয়ারে বসলে নড়াচড়া জানে করা, যদি এরকম করে দেওয়া হয় একটা, তাহলে দেখবো চেয়ার নড়বে না। এটা দেখতে ভালো লাগে না, চেয়ারের পাশ দিয়ে বা পিছন দিয়ে, চেয়ারটা তো পিছন থেকে এরকম লাগছে দেখতে। এই যে সময় কিছু করে দাও বেশি, আরো নিচে করলে আরো ভালো হয়, নয় না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, দেখো আমাদের সময় কম, বেশি সময় নেই। আচ্ছা দেখো, এখন মুছি, এটা ঘিচিমিচি হয়ে গেছে। সাই হলো 0.7, আমরা সাই বি বলেছি যে ফিক্স যেহেতু সেজন্য সাই বি ইজ 0। এখন এই যে অ্যালাইনমেন্ট চার্ট ইউজ করি, অ্যালাইনমেন্ট চার্ট ইউজ করে আমরা অলরেডি পেয়ে গেছি না, কে এর ভ্যালু পাইছিলাম ব্রেস্টে 0.62 পাইছি, 0.61 বলতেছে এখানে, যাই হোক 0.61 যদি বসাই, পাই স্কোয়ার ইআই বাই কে এল হোল স্কোয়ার, পাই স্কোয়ারটা আছে, ইআই হচ্ছে 40,000, কে বসালাম 0.61, আর লেংথ এল হচ্ছে 18 ফিট, এবি কলামের লেংথটা হচ্ছে 18 ফিট। সেখান থেকে বাকলিং লোডটা আসছে 3275। আচ্ছা, এখন ডান পাশে এখানে যদি বি কলাম থাকতো, এই যে বি এবং এ আনবেস্ট অবস্থায়, তখন আমরা কে এর ভ্যালু পেয়েছিলাম 1.12, পি ক্রিটিক্যাল যদি 1.12 বসাই, লেংথ 18 আছে, তাহলে বাকলিং লোড হয় মাত্র 971 কিপ। কোথায় ছিল 3275, এখন হয়ে গেল 971। এটা অনলি কারণ হচ্ছে ব্রেসিং দেওয়া, ঠিক আছে? এটা খুবই দরকার জানা যে বাউন্ডারি কন্ডিশনটা কি এবং এটা কি ব্রেস না আনব্রেসড। নিচে এই যে অ্যালাইনমেন্ট চার্টের অল্টারনেটিভ অনেকেই চেষ্টা করেছেন যে অ্যালাইনমেন্ট চার্টের না যে ইকুয়েশন বের করা যায় কিনা। আমি ওই একজন সালামা নামে একজন দুটা ফর্মুলা দিচ্ছিলেন কে বের করার, ওইটা দিচ্ছি তোমাদেরকে, ইচ্ছাগুলো এটা ইউজ করতে পারো। এই ব্রেস ফ্রেমের জন্য কে বের করা এই ফর্মুলা দিচ্ছেন, এখন সাই এ সাই বি আছে ইত্যাদি, সাই এবং সাই বি আছে, আর কিছু নেই। বসাই দিলে কে এর ভ্যালু আসে 0.604, অর্থাৎ আমাদের যে সাই এ পেয়েছিলাম 0.70 এবং সাই বি যেটা পেয়েছিলাম 0টা বসাই দিলে 0.604 আসে এই সালামার ফর্মুলা থেকে, যেটা আমরা অ্যালাইনমেন্ট চার্ট থেকে পেয়েছি। আর যদি আনব্রেসড ফ্রেম হয় তাহলে সালামার ফর্মুলা হচ্ছে এরকম, সাই ভ্যালু যদি বসাই দাও তখন আসে 1.12, যেটা আমাদের অ্যালাইনমেন্ট চার্টে যা পেয়েছি তার সঙ্গে এক্স্যাক্টলি মিলে যাবে। এই ফর্মুলা ছাড়া আরো অনেকের ফর্মুলা আছে, আমি সালামার ফর্মুলাটা দিলাম সিম্পল, যে সাই বসাই দিলেই হয়। তো ঠিক আছে, বলো জি স্যার। আলোচনা এখানে প্র্যাকটিস অঙ্ক, হ্যাঁ এইটা পরীক্ষায় দেওয়া হয়েছে অঙ্ক নাম্বার 6, এটা নাম্বার 7, নাম্বার 7 অঙ্কটা সোজাই, নাম্বার 6টা পরীক্ষায় দেওয়া হয়েছিল বছরখানেক আগে বোধহয়, মশা মারার পদ্ধতি। এবং মশা এখানে লোড দেওয়া হচ্ছে এবং মশার পা, এটা MNO সরে গেছে, এখানে ধরে নিচ্ছি এটা রোলার সাপোর্ট, ওই পাশে জয়েন্ট আছে আর এই পাশে হিঞ্জ সাপোর্ট, এই মশার এখানে এই পাটা বলছি, এটা বাকলিং লোডটা বের করতে পেরেছি।
দেখো এখানে রোলার সাপোর্ট, তার মানে সাইড ভ্যালু হবে ইনফিনিটি। আর এটা কি বলে, রোলার যেহেতু নড়াচড়া করে এটা আনরেস্ট। আর এখানে এই একটা দ্বিমাত্রিক কলাম আছে, সেখান থেকে আবার সাইড ভ্যালু বের করা যায়। কলামটা mn আর বিমটা হচ্ছে on, এখান থেকে সাইড ভ্যালু বের করা যায়। কাজে সাই এম এবং সাই এন বের করলে এই mn কলামটারও কে বের করা যাবে, সেখান থেকে তার বাকি নোট বের করা যাবে। ওটাই ছিল প্রশ্নটা। আচ্ছা, দ্বিতীয় এখানে নাম্বার 6 যেটা আছে সেখানে বলছি যে এবি কলামটা, এটা দেখে ভয় লাগতে পারে। আসলে এই ধরনের ফ্রেমই তো কমন, এটা 3 ডিমেনশনাল দেখে ভয় লাগতে পারে। 3 ডিমেনশনাল ফ্রেম হলে আমরা 2 ডিমেনশনাল চিন্তা করবো। এটা এক পাশ থেকে দেখতে কেমন লাগে এই ফ্রেম, আবার ওই পাশে যখন যাব তখন ফ্রেমটা চেহারা চেঞ্জ হয়ে যাবে। ওই ফ্রেমটা কি হবে তখন ওই ফ্রেম, এই লাল ফ্রেম থেকে একবার বের করবো যে এবির কে কত, আবার সবুজ ফ্রেম থেকে আবার বের করবো এবির কে কত। সেখান থেকে আমরা মিলায় বাকি নোটটা বের করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 7-এ বলা আছে দুইটা। এখানে চিন্তার ব্যাপার হচ্ছে যে কোন আইটা নিব, আই এর ব্যাপার। এখানে আমাদের মনে রাখতে হবে পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার যেটা করা হয় তখন মিনিমাম আইটা নিতে হয়। এই মিনিমাম আই যদি নিতে চাই আমাদের কিন্তু এই অক্ষের সাপেক্ষে আইটা নিতে হবে। bh কিউব বাই 12 তো তখন বি হবে বড়টা, এইচ হবে ছোটটা। এই ক্ষেত্রেও আমাদের মাইনাস করতে হবে বড়টা, যেহেতু শেডেড একটা সার্কুলার আছে আর মাঝখানে সাদা একটা হলো আছে, এই বেশি হলোটা বাদ দিতে হবে। সো এগুলা এই অঙ্কটার নাম্বার 7 অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে যে আই মিনিমাম বের করা। ঠিক আছে, ওকে, আজকে থাক তাহলে। আবার শোনো একটা ভালো কথা, নেক্সট ক্লাসে তো ক্লাস টেস্ট, তোমরা তোমাদের সিস্টেম একটু রেডি করে আসবে, বুঝছো? এই ক্লাসের মাঝখানে আবার বলো না যে স্যার আমার নেটওয়ার্ক নাই। দেখো সেমিস্টার প্রায় শেষ, এতদিনে আমরা তো আর প্রথম ক্লাসের মতো নাই যে নেটওয়ার্ক রাখার জন্য কি করতে হয় না করতে হয়, সমস্ত সাবধানতা নিয়ে আসবা। যে নেটওয়ার্ক চলে গেলে আমি কি করতে পারি, আমি তো ইন্টারনেট প্রোভাইডার না, তাই না? প্রশ্নে অমুক জিনিসটা না বুঝলে আই ক্যান ট্রাই টু এক্সপ্লেন, কিন্তু নেটওয়ার্ক চলে গেলে আমি তোমাকে নেটওয়ার্ক দিতে পারবো না। এই নেটওয়ার্ক রাখার জন্য কি করতে হয় এটা ইউ হ্যাভ টু এনশিওর। তো আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পরীক্ষা। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।